পেজে তো আসতেছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসটি 7:30-এ শুরু হওয়ার কথা থাকলেও আমরা 9টায় ক্লাসটা শুরু করেছি। এই জন্য এসএবির পক্ষ থেকে আমরা প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেকেই আমাদের সাথে ক্লাসে জয়েন হয়েছে। আইরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সাজিদ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম সাজিদ। কেমন আছেন আপনারা সবাই? আপনারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ক্লাস থেকে অনেক বেশি বেনিফিটেড হওয়ার জন্য আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, মেনশন দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের অন্যান্য বন্ধুরা এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। আচ্ছা, তাওহিদ ইসলাম সালাম জানিয়েছে। হ্যাঁ তাওহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, প্রথমে আমাদের মিশন এফবিএস সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি যে আপনারা অনেকেই যারা ক্লাস করেছেন এর মধ্যে অনেকেই আমাদের এই মিশন এফবিএস পয়েন্ট 1 প্রোগ্রামে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা বিশ্বাস করি এবং স্ক্রিনে প্রবলেম হচ্ছে তো। ওকে, আচ্ছা, আমরা বিশ্বাস করি যে আমাদের মিশন এফবিএস প্রোগ্রামে যদি আপনারা যুক্ত হন, আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে খুব সহজেই পৌঁছে দিতে পারবো, যদি আপনাদের সেই ডেডিকেশনটা থাকে। ওকে, জাস্ট আমাদের সাথে একটু পড়াশোনা করতে হবে। আমাদের দক্ষ টিচার প্যানেল, আন্তরিক টিচার প্যানেল আপনাদেরকে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পৌঁছে নিয়ে যাবে। আচ্ছা, সিনথি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম সিনথি। হামজা মিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমরা আর দেরি না করি, আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আপনাদের সাথে আমি ফিনান্স ক্লাসে আছি, আপনাদের মুশফিক স্যার। আচ্ছা, হামজা বলেছে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ হামজা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, আমরা কি মূল ক্লাসটা শুরু করতে পারি? আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা মূল ক্লাসটা শুরু করতে পারি কিনা। আচ্ছা, আমরা সরাসরি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখুন, আমরা প্রথমে যে এমসিকিউ আমাদের গুরুত্বপূর্ণ কিছু 100টা এমসিকিউ নিয়ে সাজিয়েছি ইনশাআল্লাহ। এই এমসিকিউ গুলো থেকে আপনাদের সর্বোচ্চ কমন থাকবে। আমরা অ্যানালাইসিসের ভিত্তিতে প্রত্যেকটা এমসিকিউ সলভ করব। কেমন? দেখুন, ওকে ফাইন। আচ্ছা, হ্যাঁ আদনান, ভালো আছি ভাইয়া, কেমন আছেন আপনি? দেখুন, 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ দেখুন, বিশ্বের প্রথম ব্যাংক কোন দেশে প্রতিষ্ঠা লাভ করে? হ্যাঁ, আপনারা, আমি যেহেতু প্রশ্নের পাশে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা নাম্বার অনুযায়ী কমেন্ট করবেন। হ্যাঁ, যে 1-এর ক, 2-এর খ, এরকম করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, 1 নম্বর বলা বিশ্বের প্রথম ব্যাংক কোন দেশে প্রতিষ্ঠা লাভ করে।
আচ্ছা, অভি বলছে ভাইয়া এবার কি খাতা অনেক কঠিন করে দেখা হবে? না, খাতা অনেক কঠিন করে দেখা হবে না। যদি আপনি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনার সাথে ভালো কিছু হবে। ওকে। হ্যাঁ মাহাদি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসেছে। সিফাত, সাজেদুর, তাওহিদ, আপনারা ভুল উত্তর দিয়েছেন। বিএম নাফিজ, আপনিও ভুল উত্তর দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে আদনান, কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে তিশা। দেখুন, বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় হচ্ছে চীনে। বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক হয় হচ্ছে চীনে। ইনফ্যাক্ট এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যথেষ্ট প্রশ্ন থাকে। যেমন এই যে চীনের, বা প্রশ্নটা এভাবে থাকতে পারে, বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি? সেক্ষেত্রে আমরা জেনে রাখবো বিশ্বের প্রথম ব্যাংকের নাম হচ্ছে শানসি ব্যাংক। শানসি ব্যাংক, হ্যাঁ। কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত? আমরা গতকালকে সৃজনশীল ক্লাসে দেখেছি যে ব্যাংকগুলো তালিকাভুক্তও হতে পারে, অতালিকাভুক্তও হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের যারা অধীনে কাজ করে তারা হচ্ছে তালিকাভুক্ত, আর যারা অধীনে কাজ করে না তারা হচ্ছে অতালিকাভুক্ত। আচ্ছা, তৃষা বলছে ভাইয়া ফার্স্ট পেপার এমসিকিউ হার্ড হয়েছে, রাজশাহী বোর্ডে এক্সাম ভালো হয়নি। ইনশাআল্লাহ তৃষা, আপনার দ্বিতীয় পত্র ভালো হবে, ভালো মতো পরিশ্রম করে যান, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আচ্ছা, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। প্রথমে আমি রিফাত এবং সাজিদুরকে বলতে চাই ভাইয়া একটু কষ্ট করে অ্যান্সারের পাশে প্রশ্নের নাম্বারটা লিখতে হবে। হ্যাঁ, আপনি শুধু সি বললে তো আমি বুঝবো না যে আসলে কোনটার সি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখছি যে তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আদনান কারেক্ট অ্যান্সার দিয়েছে। দেখুন, কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক, দেখুন, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ আর প্রাইম ব্যাংক, এই তিনটাই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। তাহলে গ্রামীণ ব্যাংকটা কি? গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে মূলত একটা কি? অতালিকাভুক্ত ব্যাংক। এবং জেনে রাখা ভালো, অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কয়টি? অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টি। আমরা যখন অ্যাডমিশন টেস্টের প্রোগ্রামে মূল ক্লাস করব তখন আমরা হচ্ছে আরো সুন্দর করে বুঝিয়ে দিব যে অতালিকাভুক্ত ব্যাংক যে 5টা, সেই 5টা কি কি। ওকে, ওকে, ফাইন। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলাদেশে 1991 সালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইন কোনটি? বাংলাদেশে প্রবর্তিত 1991 সালের গুরুত্বপূর্ণ আইন কোনটি? 3 নম্বর অ্যান্সারের কথা বলা হয়েছে, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আমি আপনাদের একটু হিন্টস দিয়ে দিই। আপনারা মোটামুটি সবাই জানেন যে কোম্পানি আইন কত? 1994, রাইট? হস্তান্তরযোগ্য দলিল আইন কত? 1881। বীমা আইন কত? 2010, রাইট? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ব্যাংকিং কোম্পানি আইন কত? 1991। সো নিঃসন্দেহে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, সিফাত বলেছে ভাইয়া আমিও সঠিক অ্যান্সার দিলাম, আপনি আমার কথা বললেন না। এই যে বলে দিলাম, নেক্সট টাইম আবার বলবো। হ্যাঁ, আচ্ছা, দেখেন, 4-এ বলা হচ্ছে নিচের কোনটি তালিকাভুক্ত বেসরকারি ইসলামিক ব্যাংক? খুব চমৎকার, কনফিউজিং একটা প্রশ্ন। নিচের কোনটি তালিকাভুক্ত বেসরকারি ইসলামী ব্যাংক? ফেসবুক লাইভে কমেন্টগুলো একটু পরে আসে না, এটা একটা সমস্যা। আচ্ছা, আদনান খান বলছে হচ্ছে এ। আচ্ছা, একটা আপনাদের সহজ একটা টেকনিক শেখাই। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলো চেনার সবচেয়ে সহজ উপায় কি জানেন? নামের পাশে ইসলামিক থাকবে। কিন্তু এখন দেখেন এই যে 4টা অপশন আছে, কোনোটার ভিতরে কিন্তু ইসলামিক শব্দটা নাই। তার মানে কি অপশনগুলো ভুল? অপশনগুলো ভুল না, ঠিক আছে। এক্সিম ব্যাংক,
এক্সিম ব্যাংক, এই ব্যাংকের নামের সাথে ইসলামিক শব্দটা না থাকলেও এটা হচ্ছে একটা ইসলামিক ব্যাংক। বুঝতে পেরেছেন? এরকম কয়েকটা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংকগুলোর নামের সাথে ইসলামিক না থাকলেও এগুলো হচ্ছে ইসলামিক ব্যাংক। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্সিম ব্যাংক। কোয়েশ্চেন নাম্বার 5, নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক? হ্যাঁ, তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে আঞ্চলিক ব্যাংক হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বা সংক্ষেপে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি এডিবি। হ্যাঁ, এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আদনান খান কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সিনথি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, সিফাত ভাইয়া ভুল উত্তর দিয়েছেন। ওকে, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 6, ব্যাংকের প্রধান কাজ কি? ব্যাংকের প্রধান কাজ কি? হ্যাঁ, এখানে দেখুন অপশন এ বি সি ডি, চারটা যে কাজ দেয়া আছে, চারটা কাজই মূলত ব্যাংক করে থাকে, কিন্তু মেইনলি ব্যাংক কাজটা কি করে? হ্যাঁ, এইটা জানতে চেয়েছি যে ব্যাংকের প্রধান কাজ কি। এটা আশা করি আপনাদের সবারই পারার কথা, যে ব্যাংকের প্রধান কাজ হচ্ছে, দেখি আপনারা কেউ কারেক্ট আনসার দিতে পারেন কিনা। হ্যাঁ, তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবার প্রথম, যে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমানত গ্রহণ ও ঋণ দান। জনগণের কাছ থেকে যে টাকাটা সংগ্রহ করে তার নাম হচ্ছে আমানত, এবং ওই টাকায় যখন সমাজের আরেক শ্রেণীর কাছে প্রদান করে তার নাম হচ্ছে ঋণ। ওকে, জান্নাত, তাওহিদ ইসলাম, আলামিন, আদনান খান, তারপর হচ্ছে রাকিব হাসান, সাজিদুর রহমান, ফারিয়া জান্নাত, সিনথি, সিফাত আহমেদ, শাওন, এ পর্যন্ত আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। হ্যাঁ, আব্দুল্লাহ, তারপর হচ্ছে গৌরব কুমার মন্ডল, চাঁদনি, হ্যাঁ আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। বি এম নাফিস, থ্যাংক ইউ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, বলা হচ্ছে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের পরিচালনার দায়িত্ব কার নিকট ন্যস্ত থাকে? গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের পরিচালনার দায়িত্ব কার নিকট ন্যস্ত থাকে? আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম গ্রুপ ব্যাংকিং হচ্ছে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানির কনসেপ্ট। হোল্ডিং কোম্পানি কোনটা? যারা হচ্ছে বড়, মানে 51%-এর বেশি শেয়ার যারা হোল্ড করবে বা নিয়ন্ত্রণ করবে তারা হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর হোল্ডিং কোম্পানির আন্ডারে ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো থাকবে তার নাম হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সেক্ষেত্রে আমাদের 7 নম্বরে কারেক্ট অ্যান্সার তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছে, জান্নাত কারেক্ট অ্যান্সার দিয়েছে, রাকিব হাসান, আদনান খান, সিনথি, সাজিদুর রহমান, শাওন, হ্যাঁ আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে হোল্ডিং কোম্পানি। ওকে, 8 নাম্বার, বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক কোনটি? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসেছে, যে বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক কোনটি? অঙ্কননাথ, আল আমিন, এ পর্যন্ত অঙ্কননাথ আর আল আমিন এই দুজনই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংক, দেখেন এবি, তাই না? এটার ফুল ফর্মটা কি? এ ফর আরব, বি ফর বাংলাদেশ, আমি সংক্ষেপে বিডি লিখলাম। হ্যাঁ, আরব বাংলাদেশ, ঠিক আছে? এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9,
উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি? উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি? উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি? এই প্রশ্নটাও কিন্তু হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে, দেখেছেন? আপনাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের কিছু এমসিকিউর মিল রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম 9 নম্বরে কারেক্ট আনসার দিয়েছেন হচ্ছে রাকিব হাসান। থ্যাংক ইউ রাকিব হাসান, আপনি একদম সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছেন। আশা করি বাকিরাও কারেক্ট আনসার দেবেন। হিন্দুস্তান ব্যাংক উপমহাদেশের সর্বপ্রথম যেই ব্যাংক সেটা হচ্ছে হিন্দুস্তান ব্যাংক। এবং জেনে রাখা ভালো, হিন্দুস্তান ব্যাংক কোথায় অবস্থিত? হিন্দুস্তান ব্যাংক ভারতে অবস্থিত। হিন্দুস্তান ব্যাংক ভারতে অবস্থিত, ঠিক আছে? ওকে। কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোনটি শাখা ব্যাংকের অসুবিধা? এটা কিন্তু বোর্ড প্রশ্ন, হ্যাঁ, আমি বোর্ডের নামটা মেনশন করিনি, বাট এটা একটা বোর্ড প্রশ্ন। নিচের কোনটি শাখা ব্যাংকের অসুবিধা? কোয়েশ্চেন নাম্বার 10। হ্যাঁ, তিশা, থ্যাংক ইউ, আপনি একদম প্রথমেই কারেক্ট আনসার দিয়েছেন যে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। কারণ দেখুন, শাখা ব্যাংকের তো অনেকগুলো শাখা থাকে, তাই না? তাহলে সবগুলো শাখা একসাথে মিলে একটা ডিসিশন নিতে হয় একটা জায়গায় বসে, এই কারণে সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। তাওহিদ, তারপর হচ্ছে শাওন, সাজিদুর রহমান, অভি, তাওহিদ, সিনথি, নিয়তি, তারপর হচ্ছে আলামিন। হ্যাঁ, আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। রিফাত, ওকে। আচ্ছা, একক ব্যাংক, শাখা ব্যাংক, এগুলোর উৎপত্তি আপনারা জানেন, আমি এই দুটো ইচ্ছে করে স্কিপ করছি। আচ্ছা, সরাসরি কোশ্চেন নাম্বার 13-তে চলে আসেন। হ্যাঁ, জনাব চৌধুরী এম ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক। ব্যাংকটি পরে প্রতিষ্ঠিত হলেও মুনাফা করছে, আমানত সংগ্রহ, ঋণ দান সর্বত্রই প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। তবে প্রতিযোগিতা যে হারে বাড়ছে সেজন্য তাকে সামনে অনেক কিছুই করতে হবে। এটি কোন ধরনের ব্যাংক? 13 নম্বরে কারেক্ট অ্যান্সার সর্বপ্রথমে দিয়েছে হচ্ছে তিশা। হ্যাঁ, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। দেখুন, বাণিজ্যিক ব্যাংক আমি কেন চয়েস করলাম, একদম ইজিলি যদি আমি বলি যে এখানে মুনাফার কথা হয়েছে। আমি গত ক্লাসে বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হবে এবং তারা তারল্য নীতির আলোকে সবসময় স্বল্প মেয়াদী ঋণ প্রদান করবে, তারা কখনো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করবে না। ওকে, সো 13 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, আচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন, ইনফ্যাক্ট যারা দিয়েছেন মোস্ট অফ দেমই হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন, কিন্তু নিয়তি ভুল উত্তর দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, একই উদ্দীপক। হ্যাঁ, একই উদ্দীপক, জাস্ট হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন দেয়া আছে যে এম ব্যাংকের দীর্ঘমেয়াদে ভালো করার জন্য কি কি পরামর্শ আছে। এই একটা পরামর্শ, এই একটা পরামর্শ, এই একটা পরামর্শ, ঠিক আছে? দেখুন অ্যান্সার কি হতে পারে। আচ্ছা, হাবিবুল্লাহ কি বলেছেন যে হোপ ইউ উইল হ্যাভ এ গুড এক্সাম ইন আইএ? আমি আসলে কথা বুঝিনি হাবিবুল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 14 নাম্বারের, একটু নিচে নেমে গেছে।
নম্বরে কারেক্ট অ্যান্সার এখন পর্যন্ত দুইজন দিয়েছেন, একজন হচ্ছেন তাওহিদ, একজন হচ্ছেন নাফিজ, একজন হচ্ছেন আলামিন, দেন হচ্ছে রাকিব হাসান। দেখুন এখানে বলেছে একটি ব্যাংক দীর্ঘমেয়াদে ভালো করার জন্য কি কি করতে পারে? জনশক্তির মান উন্নয়ন, অবশ্যই উন্নত প্রযুক্তির ব্যবহার, অবশ্যই গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ। সো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার, অল অফ দেম, মানে তিনটা অপশনই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। হাবিবুল্লাহ, ইনশা আল্লাহর শর্ট ফর্ম আপনি বানাইলেন তাই না? আপনারা পারেনও। নিয়তি বলতেছে যে এতক্ষণ রাইট অ্যান্সার দিলাম আর কমেন্ট পড়লো না, আর ভুল দিলাম পড়ে ফেললো। দেখছেন, এটাই হচ্ছে নিয়তি। আপনার সাথে একদম নিয়তিটাই ঘটছে, কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা দেখেন 15 নাম্বার, কোন ব্যাংকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়? কোন ব্যাংকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়? এই প্রশ্নটা শুধুমাত্র বোর্ড না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছে। কোন ব্যাংকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়? আচ্ছা প্রথমেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন হচ্ছে জান্নাত, যে ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। ওকে আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, একটু মডিফাই করে একটা প্রশ্ন করি। হ্যাঁ, যেহেতু মাদার নিয়ে কথা আসছে, বলেন তো মাদার অফ ব্যাংকিং কাকে বলা হয়? মাদার অফ ব্যাংকিং কাকে বলা হয় বলেন দেখি। তৌফিক বলতেছে সারা জীবনের কমেন্ট আজই পড়েন, আগের স্যাররা তো এইভাবে কমেন্ট পড়তো না ভাইয়া। আচ্ছা, এই যে বিপ্র বিশ্বাস, উনি নিয়তি আহমেদের নামের প্রেমে পড়ে গেছে, দেখেন অবস্থা। আচ্ছা দেখুন, শাওন বলছে ব্যাংক অফ ইংল্যান্ড। শাওন একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ একটু বুঝে অ্যান্সার করেন যে মাদার অফ ব্যাংকিং কাকে বলা হয়? মাদার অফ ব্যাংকিং। রাকিব হাসান একটু কাছাকাছি গিয়েছেন, বাট কারেক্ট আনসার দিতে পারেননি। হ্যাঁ, রাকিব আনসার কোশ্চেনের প্যাটার্নটা একটু ধরতে পেরেছেন, বাট পুরোপুরি যেতে পারেননি। ঠিক আছে, আচ্ছা আলামিনেরও সেম অবস্থা, আপনি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পেরেছেন, বাট হচ্ছে পুরোপুরি অ্যান্সারটা এখনো ধরতে পারেননি। কেমন? আচ্ছা আমি আপনাদের বলে দিই যে মাদার অফ ব্যাংকিং, বা যেটাকে বলা হচ্ছে বাংলায় বলছে ব্যাংক ব্যবস্থার জননী, ব্যাংক ব্যবস্থার জননী। একটু ঠান্ডা বসে একটু চিন্তা করে দেখেন তো, ব্যাংক বলতে আমরা কোন ব্যাংকে বুঝি? নর্মালি বাণিজ্যিক ব্যাংকেই কিন্তু বুঝি, রাইট? এই জন্য বাণিজ্যিক ব্যাংকে বলা হচ্ছে মাদার অফ ব্যাংকিং। বাণিজ্যিক ব্যাংকে বলা হচ্ছে মাদার অফ ব্যাংকিং। হ্যাঁ, তাওহিদ ইসলাম কারেক্ট আনসার দিয়েছে যে মাদার অফ ব্যাংকিং বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যে ব্যবস্থা সেটাকে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরকম কনফিউজিং কোশ্চেন কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। ঠিক আছে, সেই জন্য কনসেপ্ট ক্লিয়ার করাটা সবচেয়ে বেশি জরুরি। ওকে আচ্ছা, ফিনান্স কখনোই মুখস্থ করবেন না, বুঝে করবেন। সেক্ষেত্রে আপনার প্রশ্ন কমন না আসলেও আপনি খুব ভালো করতে পারবেন। ওকে আচ্ছা ফাইন, আসুন কোয়েশ্চেন নাম্বার 16, ব্যাংক অফ ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্যাংক অফ ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এইটা হচ্ছে যেমন বোর্ডেও অনেক আসছে এবং একই সাথে অ্যাডমিশন টেস্টও প্রচুর এসেছে। ওকে, এইটা কমন ইনফরমেশন, আপনারা মোটামুটি সবাই জানেন যে 1694 সালে, 1694 সালে। ঠিক আছে, তিশা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আরেকটা ব্যাংকের সাল দেখে যাবেন, আসলে সবগুলা সাল পরীক্ষায় আসে না। একটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, এটা অনেক বেশি আসে। আরেকটা আসে হচ্ছে রিক্স ব্যাংক অব সুইডেন।
রিক্স ব্যাংক অফ সুইডেন। ঠিক আছে, এইটার প্রতিষ্ঠা সাল একটু দেখে যাবেন, কেমন? ওকে, এইটাও কিন্তু বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, এটাও বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, আবার এইটাও বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এই বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এটার একটা শর্ত আছে, সেটা কি? সেটা হচ্ছে তারা সুগঠিত বা অর্গানাইজড, বাট এরা সুগঠিত না, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। 17 নাম্বার, বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে? বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে? আচ্ছা, 16-র অ্যান্সার অনেকে দিয়েছেন। এই রাকিব হাসান 17 কই পাইলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাকিব একটা ঠিক আছে, 17, কিন্তু রাকিব তো ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, জান্নাত সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান নির্বাহী তার নাম হচ্ছে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের যিনি হচ্ছে প্রধান নির্বাহী তিনি হচ্ছেন কে? গভর্নর। জেনে রাখা ভালো। আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এবং একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখবেন যে বাংলাদেশের বর্তমান গভর্নর হচ্ছেন 13তম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন 13তম গভর্নর। তাহলে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর বা বর্তমান গভর্নরের নামটা কেউ একটু লিখেন দেখি। সিনথি, থ্যাংক ইউ, আপনি কারেক্ট আনসার দিয়েছেন। আহসান এইচ মনসুর, হ্যাঁ আহসান এইচ মনসুর। আর একটু সুন্দর করে বলি যে আহসান এইচ, এইচ ফর হচ্ছে হাবিব, হ্যাঁ আহসান হাবিব মনসুর। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর বা 13তম গভর্নর হচ্ছে আহসান হাবিব মনসুর অথবা আহসান এইচ মনসুর। ওকে, এগুলো পরীক্ষায় আসে, জেনে রাখা ভালো। 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ব্যাংক সমূহ তত্ত্বাবধানের পেছনে মুখ্য উদ্দেশ্য কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ব্যাংক সমূহ তত্ত্বাবধানের পিছনে মুখ্য উদ্দেশ্য কি? তাওহিদ, আপনি ব্রাউজ করে ভুল তথ্য পেয়েছেন। আব্দুর রউফ তালুকদার এই ভদ্রলোক হচ্ছেন আপনার 12তম, সদ্য সাবেক আর কি, হ্যাঁ 12তম। উনি থাকতেন আসলে, ওই 5 আগস্টের ঘটনা না ঘটলে উনিই থাকতেন। তো 5 আগস্টের পরে আসলে নতুন করে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, 18 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে, সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে আয়েশা। আয়েশা কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে 18 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, নিয়ম নির্দেশনা অনুযায়ী ব্যাংক সমূহে চালিত করা। কারণ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে কি অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে কাজ করা। তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আসে না, তারা হচ্ছে অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ, ঋণ দান, তদারকি এই জিনিসগুলো হচ্ছে তারা মেইনটেইন করে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 19 নাম্বার, এটা খুব চমৎকার একটা প্রশ্ন, এটা অনেকেরই ভুল করার চান্স আছে। দেখুন অ্যান্সারটা কি হতে পারে। প্রশ্নে বলা হয়েছে যে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তত্ত্বাবধানের ফলে প্রধানত কে উপকৃত হয়? তালিকাভুক্ত ব্যাংকসমূহে তত্ত্বাবধানের ফলে প্রধানত কে উপকৃত হয়? কোয়েশ্চেন নাম্বার 19, একটু ভেবে চিন্তে অ্যান্সার করবেন, কেমন?
তাওহিদ অ্যান্সার দিয়েছেন, শাকিল অ্যান্সার দিয়েছেন, আদনান খান অ্যান্সার দিয়েছেন, কিরণ অ্যান্সার দিয়েছেন, আল আমিন অ্যান্সার দিয়েছেন, তানভীর হোসাইন অ্যান্সার দিয়েছেন, শাওন অ্যান্সার দিয়েছেন। এখনো পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছেন সকলেই আল্লাহর রহমতে ভুল উত্তর দিয়েছেন। আর কারেক্ট অ্যান্সার দিয়েছেন এখন পর্যন্ত সিয়াম আর হচ্ছে সিনথি। ঠিক আছে, এই দুইজন কারেক্ট অ্যান্সার দিয়েছেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমানতকারী। ঠিক আছে, ইংরেজিতে আমরা আমানতকারীকে বলে থাকি হচ্ছে ডেপোজিটর। ডেপোজিটর, ঠিক আছে। দেখুন, তালিকাভুক্ত ব্যাংকের তত্ত্বাবধানের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয় মূলত আমানতকারী। কিভাবে একটু বুঝাই বলি। দেখুন, এই যে 5 আগস্টের পরে হঠাৎ করে ইসলামী ব্যাংকগুলোতে কি হলো, তারল্যের ঘাটতি দেখা দিল, তাই না? বড় একটা সমস্যায় পড়লো। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? যারা ওই ব্যাংকে টাকা রেখেছিল, রাইট? কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানের কারণে ইসলামী ব্যাংকে তারা ঋণ দিয়েছে এবং আমানতকারীরা তাদের অর্থ এখন আস্তে আস্তে ফিরে পাওয়া শুরু করেছে। এই জন্য বলেছে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে লেনদেন করলে সবচেয়ে বেশি সেফ থাকে কারা? আমানতকারীরা। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, 20 নম্বর প্রশ্ন, কোনটি ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি? মোটামুটি ধরে রাখেন এখান থেকে আপনি যেই বোর্ডের স্টুডেন্ট হন না কিসের জন্য, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। দেখো, এখানে বলা হচ্ছে সংখ্যাত্মক, এটার আরো কিছু সিনোনিম আছে। প্রথম সিনোনিম হচ্ছে সাধারণ, এর পরেরটা হচ্ছে পরিমাণবাচক, তাহলে সাধারণ থাকতে পারে, সংখ্যাত্মক থাকতে পারে, পরিমাণবাচক থাকতে পারে, কথা কিন্তু সেম। ঠিক আছে, আমরা জানি এই মানে সাধারণ বা সংখ্যাত্মক বা পরিমাণবাচকের পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে কি ব্যাংক হার, একটা হচ্ছে জমার হার, একটা হচ্ছে খোলা বাজার। ঠিক আছে, তাহলে দেখুন এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এই যে বাকি 3টা আছে, এই বাকি 3টা কোন পদ্ধতি? বাকি 3টা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আপনারা এখানে চাইলে একটা শর্ট টেকনিক ফলো করতে পারেন। হ্যাঁ, শুধু এই সংখ্যাত্মক বা সাধারণ বা পরিমাণবাচক যে 3টা আছে, এই 3টা মুখস্থ রাখবেন। এই 3টা বাদে যতগুলো আছে সবগুলাই কি হবে? গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। হ্যাঁ, মোস্ট অফ দেম স্টুডেন্টই আপনারা হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, ফাইন। নিকাশ ঘর ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? কোশ্চেন নাম্বার 21। নিকাশ ঘর ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? আচ্ছা, 21 নাম্বার অ্যান্সার হচ্ছে এখানে একজন বলেছেন এ, শাকিল হাসান, আপনি প্রথমে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। দেখুন, যুক্তরাজ্যে। ঠিক আছে, যুক্তরাজ্যে। আরেকটু স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, এটা দেশ বললে যুক্তরাজ্য, আর যদি ব্যাংক বলে তাহলে সেটা হবে কি ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ইংল্যান্ড। ঠিক আছে, বা ইংরেজিতে আমরা যদি বলি সেটা হচ্ছে কি ইউকে। ঠিক আছে, বা ব্রিটিশ। শাহরিয়ার লাবিব, আপনি হচ্ছে মানে এত কনফিডেন্ট। 21 নাম্বার 100% এ। 22 নাম্বার,
নিকাশ ঘর চিন্তাধারার উদ্ভাবক কে? এই প্রশ্নটা বোর্ডে অনেকবার এসেছে, আর হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছে। ঠিক আছে, যে নিকাশ ঘর চিন্তাধারার উদ্ভাবক কে? উদ্ভাবক হচ্ছে আরভিল। উদ্ভাবক হচ্ছেন আরভিল। ঠিক আছে, এটা মেমোরাইজিং, সো এটা হচ্ছে আপনাদের উপর আমি প্রেসার দিলাম না। নেক্সট কোশ্চেন, এসএলআর এর পূর্ণরূপ কি? 23 নাম্বার। আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়াচ্ছি, তাহলে আপনাকে পুরোপুরি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, তিশা সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছেন। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অপশনে যদি আপনি রেশিও কথাটা না পান, হ্যাঁ মানে এতটুকু ঠিক আছে, স্ট্যাটিউটরি ঠিক আছে, লিকুইডিটি ঠিক আছে, এতটুকু পাওয়ার পরে যদি অপশনে আপনি রেশিও কথাটা না পান, সেক্ষেত্রে আপনি রিজার্ভ বা রিকোয়ারমেন্ট এগুলো চুজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা 24, এই প্রশ্নটা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। আবশ্যকীয় নগদ জমা, যেটাকে আমরা বলছি হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? কোয়েশ্চেন নাম্বার 24, আবশ্যকীয় নগদ জমা বা সিআরআর ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? আচ্ছা, জান্নাতুল মাওয়া, অঙ্কননাথ, আপনারা হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন। হ্যাঁ, কিরণ, তৃষা, আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছে। সেটা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। জমার হার পরিবর্তন নীতি। ইনফ্যাক্ট এখানে সিআরআর না বলে যদি এসএলআর কথাটা ব্যবহার করতো, তখনও কিন্তু অ্যান্সার সেমই হতো। হ্যাঁ, সো সিআরআরও থাকতে পারে, এসএলআরও থাকতে পারে। ঠিক আছে, সো কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার। আদনান খান, সাব্বির আহমেদ, হিজাবি কুইন, তারপর হচ্ছে আলামিন, শাকিল হাসান, আপনারা কারেক্ট আনসার দিয়েছেন। তাওহিদ ইসলাম কারেক্ট আনসার দিয়েছেন। চাঁদনি কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, 25, এটা আমি গতকালকের সৃজনশীল ক্লাসে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম একটা এক্সাম্পল বোঝাতে গিয়ে, যে বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? 25, বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? 25 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? তৃষা ফার্স্টে কারেক্ট আনসার দিয়েছেন, শিপন, জান্নাত, জান্নাতুল মাওয়া, হ্যাঁ আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। আলামিন, আদনান খান, হ্যাঁ স্বায়ত্ত শাসিত, ইংলিশটা আমি কি বলেছিলাম? ইংলিশটা হচ্ছে অটোনোমাস। অটোনোমাস, হ্যাঁ স্বায়ত্তশাসিত মানে কি? যারা সরকারের অর্থায়নে পরিচালিত হবে, কিন্তু নিয়ম নীতি হচ্ছে নিজস্ব, তারা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সে ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আচ্ছা 26, দেখি এইটা কে ক্যান্সার করতে পারে। তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধানের জন্য সর্বশেষ সংযুক্ত বিধান কোনটি? তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধানের জন্য সর্বশেষ সংযুক্ত বিধান কোনটি? 26 এর অ্যান্সার তৃষা সর্বপ্রথম অ্যান্সার দিয়েছেন এ নাম্বার। তৃষা আরেকটু ভাবতে হবে। জান্নাতুল মাওয়া,
হ্যাঁ, এখনো পর্যন্ত একজন মাত্র কারেক্ট আনসার দিয়েছেন, সে হচ্ছে শাকিল হাসান। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে ব্যাসেল 3। ব্যাসেল 3 সর্বশেষ। যদিও বাংলাদেশে হচ্ছে ব্যাসেল 2 অনুসরণ করা হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বে হচ্ছে ব্যাসেল 3 অনুসরণ করা হচ্ছে। আপনাদের একটু সহজ ভাষায় আমি বলে দিই, ব্যাসেল 4 এখনো আসে নাই। ব্যাসেল 1 অনুযায়ী পরিশোধিত মূলধন হচ্ছে 200 কোটি টাকা। ব্যাসেল 2 অনুযায়ী পরিশোধিত মূলধন হচ্ছে, বাংলা ইংলিশে একদম মিলায় ফেলতেছি, 400 কোটি টাকা। ঠিক আছে। আর ব্যাসেল 3 অনুযায়ী পরিশোধিত মূলধন হচ্ছে 600 কোটি টাকা। ঠিক আছে। বাংলাদেশে যদিও এটা ফলো করা হচ্ছে, কিন্তু বর্তমানে হচ্ছে ব্যাসেল 3 হচ্ছে প্রচলিত। 27 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংক থেকে খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে কি প্রভাব পড়ে? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে কি প্রভাব পড়ে? সিয়াম খান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছেন, যে সেটা হচ্ছে কি, মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়। কেন মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়? কারণ কেন্দ্রীয় ব্যাংক যখন খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করে, সিকিউরিটি যখন ক্রয় করে তখন আলটিমেটলি কি হয়? সিকিউরিটি ক্রয় করার মাধ্যমে জনগণের হাতে অর্থ চলে যায়, রাইট? এই জন্যই বলা হচ্ছে যে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়। কিন্তু ক্রয় করে এই কথাটা না বলে যদি বলতো বিক্রয় করে, তখন কি হতো? তখন হতো মুদ্রা সরবরাহ হ্রাস পায়। ঠিক আছে। আচ্ছা, সো 27-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 28 নাম্বার, উদ্দীপকটা ভালো মতো পড়বেন, দেন হচ্ছে অ্যান্সার করবেন। জান্নাতুল মাওয়া প্রথমে কারেক্ট অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে অধিক ঋণ সুবিধা প্রাপ্তি। দেখুন কি বলেছে, যে কেন্দ্রীয় ব্যাংকের বড় কর্মকর্তার সাথে খুব সম্পর্ক। এখন খুব সম্পর্ক, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে বেসিক নীতিমালাগুলো সেখান থেকে কিন্তু তারা কখনো সরে আসবে না। যেমন ঋণ নিয়ন্ত্রণ, এটা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে। কম সুদ, মানে সুদের হার কম হবে না বেশি হবে, এটাও সরাসরি কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে। আর নিকাশ ঘর তো পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তার মানে এই ফ্যাসিলিটিগুলো আসলে আপনাকে কোনো ব্রাঞ্চ ম্যানেজার দিতে পারবে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অধিক ঋণ সুবিধা প্রাপ্তি। মানে সে চাইলে আপনাকে হচ্ছে আপনার 10 লাখ টাকা ঋণ দেওয়ার যদি লিমিট থাকে, সে আপনাকে সেখান থেকে 10 না দিয়ে হচ্ছে 15 লাখ দিতে পারে। আর ঋণ বেশি দিলে তো ব্যাংকেরই লাভ নাকি, তাই না? সো এই ঋণ সুবিধাটা সে পাবে, কিন্তু বাকি যে কোর যে ফ্যাসিলিটিগুলো আছে এইটা আসলে কখনো কোনো ম্যানেজার অফার করতে পারে না। 29 নাম্বার, একই জিনিস, জাস্ট হচ্ছে এখানে 3টা অপশন অ্যাড হয়েছে। সেটা হচ্ছে দেখেন, যে উদ্দীপকে বলা হয়েছে এমন কিছু বিষয় থাকে যেখানে অতিরিক্ত সুবিধা প্রাপ্তির সুযোগ নেই, এমন ক্ষেত্রগুলো কি কি?
আচ্ছা, তাওহিদ বলছে 29-এর এ নাম্বার, আদনান খান বলছে ডি নাম্বার। আদনান খান কারেক্ট আনসার দিয়েছেন, কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার, মানে সবগুলোই। দেখুন এই যে নগদ জমা সংরক্ষণ, যেটাকে আমরা বলছি হচ্ছে কি সিআরআর, বিধিবদ্ধ জমা সংরক্ষণ যেটাকে আমরা বলছি কি এসএলআর, তারপর হচ্ছে যে নিকাশ ঘর, এই তিনটা ফাংশনই কিন্তু একদম সরাসরি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত। এইটাতে কোনো ব্যাংকের কোনো কিছু করার সুযোগ নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, 30 নাম্বার, কোন হিসেবে সুদের হার সবচেয়ে কম হয়? কোন হিসেবে সুদের হার সবচেয়ে কম হয়? হ্যাঁ, জান্নাত সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, যে অ্যান্সার হচ্ছে বিশেষ চলতি হিসাব। আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম বিশেষ চলতি হিসাবে অল্প কিছু দিনের জন্য আমানতটাকে কোথাও বিনিয়োগ করা হয়, যেটাকে আমরা বলেছি হচ্ছে এসএনডি, শর্ট নোটিস ডিপোজিট। সো অল্প কিছু দিনের জন্য বিনিয়োগ করলে সেখানে অল্প কিছু মুনাফা পাওয়ার একটা সুযোগ থাকে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 31 নাম্বার, সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে কোন হিসাব খোলা যায়? সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে কোন হিসাব খোলা যায়? 31 নাম্বার প্রশ্ন, সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে কোন হিসাব খোলা যায়? থার্টি ওয়ান। আচ্ছা, কিরণ বলছে হচ্ছে এ নাম্বার, মোহাম্মদ আল আমিন, ফাহিম, জান্নাত, হ্যাঁ আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, যেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব। যেমন এই যে আমরা ছাত্ররা, আমাদের কাছে তো অত টাকা নাই, আছে কি? স্কুল ব্যাংকিং, স্কুলের ছাত্র, তাদের কি অঢেল টাকা? সামান্য কিছু টাকা না। এই জন্য বলা হচ্ছে যে সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে যেটা খোলা যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব। ওকে, আচ্ছা। 32 নাম্বার, ব্যাংক প্রযুক্তি ব্যবহার ফলে এখন নিচের কোনটির ব্যবহার কমেছে? ব্যাংকের নতুন প্রযুক্তি আসার ফলে এখন আসলে আগের মতো আর কোনটার ব্যবহার হয় না সেটার কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 32। আচ্ছা, জান্নাত বলেছে 32। নিয়তি কি বললো? আচ্ছা, আমার কমেন্টের উপরের গুলা নিচের গুলা পড়ে, বাট আমারটা কেন পড়ে না? হাই রে নিয়তি, নিয়তি আমার কমেন্ট কি শো করে না? এগুলা কিন্তু ঠিকই শো করতেছে, দেখছেন? আচ্ছা, যাই হোক, 32 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে, আমি দেখি কে কারেক্ট অ্যান্সার দিল, এখন একজনও কি পাইছি কিনা। না, 32 এর কারেক্ট অ্যান্সার এখনো চোখে পড়ে নাই। না, একই অবস্থা আপনাদের, একজনও 32 এর কারেক্ট অ্যান্সার দিতে পারলেন না। হ্যাঁ, এই যে একজন পাইছি, সাকিব মাহফুজ, থ্যাংক ইউ আপনাকে। শত ভুলের মধ্যে আপনি একজন কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে পাস বই। আমরা প্রথমেই বলি, গত ক্লাসে আমরা বলেছি পাস বই কাদের জন্য? মূলত যারা হচ্ছে সঞ্চয়ী হিসাবধারী, মূলত কাদের জন্য? সঞ্চয়ী হিসাবধারী। পাস বইতে কি উল্লেখ থাকে? কত টাকা জমা আছে, কত টাকা উত্তোলন করেছি, ঠিক আছে, এই টোটাল একটা বিবরণী উল্লেখ থাকে, ঠিক আছে। কিন্তু বর্তমানে ব্যাংক যেটা করছে, পাস বইয়ের পরিবর্তে নতুন একটা ডকুমেন্ট অফার করছে, সেটার নাম কি? এটার নাম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট। সো এই ব্যাংক স্টেটমেন্টের কারণে এখন আর মানুষের পাস বইয়ের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার।
কোশ্চেন নাম্বার 33, ব্যাংক হিসাব মূলত কত প্রকার? ব্যাংক হিসাব মূলত হচ্ছে 3 প্রকার। ব্যাংক হিসাব হচ্ছে মূলত কত প্রকার? 3 প্রকার। মেইনলি একটা হচ্ছে কি চলতি, দেন হচ্ছে সঞ্চয়ী, দেন হচ্ছে স্থায়ী। চলতি, সঞ্চয়ী, স্থায়ী, ঠিক আছে? এটা হচ্ছে 33। ওকে, 34, কোন ধরনের হিসাবে গ্রহীতাকে ব্যাংক পাসবই সরবরাহ করে? এটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। কোন হিসাব? সেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব। আচ্ছা, এই 35 একটু সলভ করার চেষ্টা করেন দেখি। আদনান খান প্রথমে কারেক্ট আনসার দিয়েছেন যে আদনান খান, দেন হচ্ছে কিরণ। হ্যাঁ, কারেক্ট আনসার উত্তোলন চিঠা। অতীতে চেককে আমরা বলতাম হচ্ছে উত্তোলন চিঠা। হ্যাঁ, ওকে। 36, চেক বই প্রদান করা হয় না। চেক বই প্রদান করা হয় না কোন হিসাবে? ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে স্থায়ী হিসাবে। কেন স্থায়ী হিসাবে? মানে স্থায়ী হিসাবে আমরা টাকা তো একবারই উত্তোলন করি, তাই না? ঠিক এখানে শুধুমাত্র চেক বই কথা না থেকে বলা আসতে পারে কি এটিএম কার্ড, যেটাকে আমরা বলতে হচ্ছে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এদের কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও দেওয়া হয় না। সো এই স্থায়ী হিসাবে যারা টাকা জমা রাখে তাদের টাকা উত্তোলনের জন্য কি দেওয়া হয়? সেটা হচ্ছে এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, বা স্থায়ী আমানতের রসিদ। ঠিক আছে, এইটা দিয়ে হচ্ছে মূলত স্থায়ী হিসাবধারীরা টাকা উত্তোলন করে থাকে। ওকে, আচ্ছা। হ্যাঁ, 36 অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। 37, কোন হিসাবের মালিককে এটিএম কার্ড সরবরাহ করে না? যে মাত্রই বললাম কোন হিসাব, সেটা হচ্ছে স্থায়ী হিসাব। থার্টি এইট, প্রচুর পরিমাণে অলস অর্থ জমা রয়েছে বা বিদেশ থেকে এসেছে, অনেক টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, অনেক বেশি মুনাফা করতে চায়, সেটার জন্য কোন হিসাবে টাকা জমা রাখতে হয়? কোশ্চেন নাম্বার 38। হ্যাঁ, লাবিব সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছেন যে 38 হচ্ছে বি নাম্বার, স্থায়ী। ঠিক আছে, স্থায়ীর পরিবর্তে আমরা অনেকে বলে থাকি হচ্ছে মেয়াদি। স্থায়ী হিসাব বা মেয়াদি হিসাব। স্থায়ী বা মেয়াদি, ওখানে মেয়াদিটা ভালো মতো আসেনি, আমি এখানে লিখে দিচ্ছি। স্থায়ী বা মেয়াদি। হ্যাঁ, ওকে। 39, পাস বই ব্যবহার কমার কারণ। পাস বই ব্যবহার কমার কারণ, দেখুন কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ব্যাংক বিবরণী, যেটাকে আমি একটু আগে ইংরেজিতে বলেছিলাম কি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট। ওকে, 39। 40, প্রায় ঋণ সুবিধা প্রত্যাশা করে এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
প্রায় ঋণ সুবিধা প্রত্যাশা করে এমন ধরনের জন্য কোন হিসাব উত্তম? সিয়াম খান, জান্নাত, আদনান খান, তারপর হচ্ছে হিজাবি কুইন। আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। কারেক্ট আনসার হচ্ছে চলতি, কারণ ব্যবসায়ীদের জন্য পুনঃপৌনিক অর্থের প্রয়োজন হয়, বারবার লেনদেনের প্রয়োজন হয়, সেজন্য আর কি। 41 নমুনা দস্তখত। দস্তখত অথবা বলা হতে পারে কি নমুনা স্বাক্ষর। নমুনা দস্তখত অথবা নমুনা স্বাক্ষর কেন প্রয়োজন? নমুনা দস্তখত বা নমুনা স্বাক্ষর কেন প্রয়োজন? আচ্ছা, লাবিব কারেক্ট আনসার দিয়েছেন, জান্নাত ভুল উত্তর দিয়েছেন। কারেক্ট আনসার হচ্ছে গ্রাহকের স্বাক্ষর সম্পর্কে নিশ্চিত হয়। খুব সুন্দর, এখানে একটা ব হবে। হ্যাঁ, গ্রাহকের স্বাক্ষর সম্পর্কে নিশ্চিত হবার জন্য। সিয়াম খান, আলামিন, ফাহিম, আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। ওকে। 42 কোন দলিলের মাধ্যমে চলতি ও সঞ্চয় হিসাবে টাকা জমা দেয়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন, যে কোন দলিলের মাধ্যমে চলতি ও সঞ্চয় হিসাবে গ্রাহক ব্যাংকে টাকা জমা দেয়। আপনারা যদি কখনো ব্যাংকে টাকা জমা দিতে যান, সেক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে বুঝবেন। যদি কেউ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে থাকেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝবেন যে কোন দলিলের মাধ্যমে। আচ্ছা, 42 অ্যান্সার লাবিব সর্বপ্রথম দিয়েছে হচ্ছে বি নাম্বার। হ্যাঁ লাবিব, থ্যাংক ইউ, আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। যে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, জমা রসিদ, যেটাকে ইংরেজিতে ব্যাংকের ভাষায় বলা হচ্ছে ডিপোজিট বুক। ডিপোজিট বুক বা ডিপোজিট কালেকশন বুক, ঠিক আছে? বা ব্যাংকে গেলে দেখবেন অনেকগুলো স্লিপ রাখা থাকে টাকা জমা দেওয়ার জন্য, ওটাকেই বলা হচ্ছে ডিপোজিট বুক বা ডিপোজিট স্লিপ। সো কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার, ঠিক আছে? 43 উদ্দীপকটা পড়েন, অ্যান্সারটা করার চেষ্টা করেন। হ্যাঁ, লাবিব প্রথমে কারেক্ট আনসার দিয়েছেন সি নাম্বার। হ্যাঁ, দেখুন ছোটনের কোন ধরনের হিসাব, তাহলে দেখুন ছোটনের পেশাটা কি? ছোটন তো মাছ বিক্রয় করে, রাইট? তাহলে ছোটন একজন ব্যবসায়ী, তাহলে ব্যবসায়ীর জন্য কোন হিসাব? ব্যবসায়ীর জন্য হচ্ছে চলতি হিসাব। ওকে, আচ্ছা। কোশ্চেন নাম্বার 44 একই প্যাটার্ন, মানে একই উদ্দীপক, জাস্ট এখানে কি বলেছে যে ব্যাংকে হিসাব খোলার জন্য ছোটন নিচের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দিবে, মানে ছোটনের কাছে ব্যাংক হিসাব খোলার জন্য মেইন প্রায়োরিটিটা কি আসলে। ওকে, কোশ্চেন নাম্বার 44 লাবিব ভুল উত্তর দিয়েছেন, আরেকটু ভাবতে হবে লাবিব। সাজিদ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছেন এখানে 44 এর। সিয়াম ভুল উত্তর দিয়েছে। 44 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে নিরাপত্তা। দেখুন, ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কারো সম্মান বাড়ে না, ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কারো উপার্জন ওইভাবে বাড়ে না, আর আত্মতৃপ্তি কি শুধু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই হয়? আত্মতৃপ্তির জায়গা নাই। এই নিরাপত্তার জন্য সে যেহেতু ব্যবসায়ী, তার টাকা পয়সা সেফটির জন্য মূলত হচ্ছে তিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। সো 44 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে, ওয়াসিম ফয়সাল, বিপ্র বিশ্বাস, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, চাঁদনিও কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, 45 এটা আমি গত ক্লাসে খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে চেকের মূল পক্ষ কয়টা? চেকের মূল পক্ষ হচ্ছে 3টা। চেকের যদিও অনেকগুলো পক্ষ হয়, বাট মূল পক্ষ হচ্ছে 3টা। একটা কি? আদেশটা, যিনি চেক প্রস্তুত করে। আরেকটা কি? আদিষ্ট, মানে যার মাধ্যমে চেকের টাকা পরিশোধ হয়, আমরা বলি তাকে কি? ব্যাংক।
আরেকটা হচ্ছে প্রাপক। আদিষ্ট, প্রাপক, ঠিক আছে? এই তিনটা হচ্ছে চেকের মূল পক্ষ। সো 45 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আচ্ছা 46, দাগ কাটা চেক কত ধরনের হতে পারে? দাগ কাটা চেক হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। দেখুন, আমি গতকালকে ক্লাসে বলেছি এবং আজকেও বলছি যে ব্যাংক দাগ কাটা চেক নামে কোনো চেক কিন্তু বানায় না। আমাদের যে বাহক চেক আছে, এই বাহক চেকের পাশাপাশি যখন আমরা আড়াআড়ি ভাবে দুটো দাগ দিই, সেটাই তখন দাগ কাটায় রূপান্তর হয়। যদি এই দাগের ভেতরে ফাঁকা থাকে তাহলে সেটা হচ্ছে সাধারণ দাগ কাটা, আর যদি দাগের ভেতরে কোনো কথাবার্তা লেখা থাকে তখন সেটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা। 47, একটা ফাঁকা চেকে কোন ঘর ফাঁকা থাকে? একটা ফাঁকা চেকে কোন ঘর ফাঁকা থাকে? আচ্ছা, গত ক্লাসে আপনাদের আমি সুন্দর করে বলছিলাম যে যে যার নাই টাকা সে হচ্ছে কি ফাঁকা, রাইট? তার মানে ফাঁকা চেকে কি উল্লেখ থাকে না? টাকার ঘর। ফাঁকা চেকে উল্লেখ থাকে না হচ্ছে টাকার ঘর। বলো। হুম, 10:30 বা 11 মোটামুটি। আচ্ছা, টাকার ঘর, ঠিক আছে। 47 হচ্ছে টাকার ঘর। এইটা যখন পড়তে যাই তখন আমার হচ্ছে একটা মানে মজার একটা ব্যাপার মনে পড়ে। আপনারা যদি বলেন আমি একটু শেয়ার করতে পারি, হ্যাঁ? এই ফাঁকা চেক পড়াতে গেলে আমার খুব মানে হাস্যকর একটা বিষয় খুব মনে হয় আর কি। আমি এই চেকটাকে হচ্ছে আহ বাংলা সিনেমার চেক নামে ডাকি, বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকেই মানে না বিষয় মানে আমার আসলে শুধু আফসোস হয় আর কি, হ্যাঁ, চেকটা পড়াতে গেলে যে এই যে বাংলা সিনেমা আমরা আগে দেখতাম না যে এই নাও চেক, তুমি কত টাকা হলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবে, ঠিক আছে, যে টাকার অঙ্ক বসিয়ে নিও, এরকম একটা অফার দেয় না? তো আমার খুব আফসোস লাগে যে আসলে মানে এইরকম অফার আসলে কেউ দেয় নাই। এরকম অফারটা দিলে বিশ্বাস করেন লুফে নিতাম, বুঝতে পারছেন? আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি। এবং মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে আমি এই যে কথাটা এখন বললাম না যে মেয়ের বাবা যদি আমাকে টাকার অঙ্ক বসায় নেওয়ার জন্য একটা অফার দিত, ঠিক আছে, আমি মানে ওই প্রেম ভালোবাসাকে প্রত্যাখ্যান করে কি করতাম, চেকটা লুফে নিতাম, তাই না? এই গল্পটা যদি আমি আরো 5-7 বছর আগে বলতাম, ঠিক আছে, তখন ম্যাক্সিমাম মেয়েরা আমাকে কি বলতো যে আল্লাহ, ছি স্যার আপনি এত খারাপ, তাই না? এই ধরনের কথাবার্তা কিন্তু আসতো। কিন্তু দেখেন এখনকার যুগের মেয়েরা অনেক বেশি ম্যাচিউর, ঠিক আছে, এবং অনেক বেশি চিন্তাশীল। তারা কিন্তু এই জিনিসগুলোকে এখন মোটেও সাপোর্ট করে না, ঠিক আছে। যাই হোক, ওকে ফাইন। আসেন আমরা হচ্ছে 48-এ চলে আসি। হ্যাঁ, বলা হচ্ছে কোন ধরনের চেকে হস্তান্তর সহজ? কোন ধরনের চেক হস্তান্তর সহজ? দেখুন, এই হস্তান্তর সহজ না বলে আরেকটা প্রশ্ন কথা আসতে পারে যে কোন ধরনের চেকে অনুমোদন, কোন ধরনের চেকে অনুমোদনের প্রয়োজন হয় না? সো 48 সেটা হচ্ছে বাহক চেক। 48 হচ্ছে বাহক চেক, ঠিক আছে। আচ্ছা, বড় অঙ্কের লেনদেনের জন্য সাধারণত কোন চেক ব্যবহার করা হয়?
আমরা জানি যে বড় অঙ্কের লেনদেনের জন্য আমার সেফটিটা হচ্ছে বড় বিষয়, রাইট? তাহলে সবচেয়ে বেশি সেফটি এনশিওর করে কোন ধরনের চেক? সবচেয়ে বেশি সেফটি এনশিওর করে হচ্ছে দাগ কাটা চেক। সো কারেক্ট আনসার হচ্ছে দাগ কাটা। আচ্ছা, 50 নম্বর প্রশ্ন, চেকের বৈধতার মেয়াদ কতদিন? এটা খুবই সহজ প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে কয়েকবার। সেটা হচ্ছে কি, বৈধতার মেয়াদ হচ্ছে 180 দিন বা 6 মাস। 180 দিন বা 6 মাস, ঠিক আছে? ওকে। 51, বাংলাদেশে বহাল হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের? আমি ক্লাসের শুরুতে একটা এমসিকিউতে দেখিয়েছিলাম যে হস্তান্তরযোগ্য দলিল আইন হচ্ছে 1881 সালের। নতুন কোন ধরনের এমআইসিআর চেকে কোন ঘর পূরণের প্রয়োজন পড়ে না? এটা অ্যান্সার করেন দেখি। 52, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। আচ্ছা, 52তে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে হচ্ছে ইব্রাহিম হোসেন সিয়াম, দেন হচ্ছে জান্নাত, বিপ্র বিশ্বাস। আপনারা কারেক্ট আনসার দিয়েছেন, সেটা হচ্ছে হিসাব নাম্বার। এমআইসিআর চেকটা বিষয়টা কি? এমআইসিআর চেকটা কাগজের হলেও এটার উপরে স্ক্যান করলে, মানে বারকোড স্ক্যান করলে ওই হিসাবে ধারীর নাম্বার, তার নাম, তার বেসিক ইনফরমেশনগুলো চলে আসে, যেন হিসাব নাম্বারটা আলাদা করে লেখার কোনো প্রয়োজন পড়ে না। সো কারেক্ট আনসার হচ্ছে হিসাব নং। তারপর বলা হচ্ছে 53, কোন হিসাবের সাথে ব্যাংক জমাতৃক্ত কথাটি সম্পর্কযুক্ত? আমরা জানি যে চলতি হিসাবের বিপরীতে ব্যাংক জমাতৃক্ত সুবিধা দেওয়া হয়ে থাকে। আমরা জানি ব্যাংক জমাতৃক্ত ইংরেজি কি? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট, সংক্ষেপে অনেকে বলা হচ্ছে ব্যাংক ওডি, ঠিক আছে? সো ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট। ওকে। 54, আপনাদের যে জনপ্রিয় স্যার বুলবুল স্যার, দেখেন আপনাদের বুলবুল স্যারকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। 54, হ্যাঁ, জান্নাত কারেক্ট আনসার দিয়েছেন সর্বপ্রথম। 54 এর কারেক্ট আনসার হচ্ছে হুকুম চেক। হুকুম চেক বা আদেশ চেক। হ্যাঁ, হুকুম চেক বা আদেশ চেক, ঠিক আছে? কারণ হুকুম চেক বা আদেশ চেকে যদি প্রাপকের নাম উল্লেখ সঠিকভাবে করা না হয়, সেক্ষেত্রে টাকা দেওয়া হয় না। 55, বলা হয়েছে 1 মার্চ 2025 তারিখে একটা চেক দিয়েছে এবং বলেছে কি টাকাটা পরিশোধ করবে কবে? 15 মার্চ 2025-এর পরে। তার মানে নিশ্চয়ই তার একটা শর্ত জুড়ে দিয়েছে, তাই না? তাহলে 55-এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমোদন। শর্ত সাপেক্ষে অনুমোদন। ওকে। 56, চেক হারিয়ে গেলে প্রথমে কি ব্যবস্থা নিতে হয়? এটা আমি গত ক্লাসেই বলেছি যে চেক হারিয়ে গেলে নর্মালি হচ্ছে আমরা থানায় যাই। থানায় যাওয়া যাবে না। চেক হারিয়ে গেলে সর্বপ্রথম হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে, দেন হচ্ছে আমরা থানায় যাব, ঠিক আছে? সো থানায় প্রথমে যাব না, প্রথম কোথায় যাব? সংশ্লিষ্ট ব্যাংকে জানাবো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে। 57, চেক কার দ্বারা স্বীকৃত হতে পারে? স্বীকৃত হতে পারে বা হচ্ছে কি অনুমোদন হতে পারে।
আমরা জানবো যে চেকের যে কোনো অনুমোদন, পরিবর্তন, পরিবর্ধন এগুলো করার রাইট একমাত্র কার, যিনি চেকের মালিক, মানে চেকের প্রস্তুতকারী। তো আমরা জানি প্রস্তুতকারী কাকে বলা হয়ে থাকে, যিনি চেকের আদেশটা, যিনি চেকের আদেশটা তিনি হচ্ছেন প্রস্তুতকারী। ঠিক আছে, সো কারেক্ট আনসার হচ্ছে আদেশটা। 58। এই শুভ সরকার, এই জ্বরটা তো ভালো না ভাইয়া, সর্বোচ্চ ওষুধপত্র খেতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ এই জ্বর থেকে ওঠা খুব টাফ হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ, আচ্ছা দেখুন 58 হচ্ছে ডি নাম্বার, পরবর্তী তারিখের। দেখেন পরবর্তী তারিখ কেন, তারিখ ছিল কত, 11/1 মানে 11 জানুয়ারি, আর এটা হয়েছে কত 11 ফেব্রুয়ারি, তাই না, এই জন্য বলা হচ্ছে এটা পরবর্তী তারিখের চেক। 59 উদ্দীপকটা একটু ভালোভাবে পড়বেন, তাহলে অ্যান্সার করাটা সহজ হবে। আচ্ছা, আদনান খান কারেক্ট অ্যান্সার দিয়েছে, না 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 না, কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে জান্নাত, কারেক্ট অ্যান্সার দিয়েছে ফাহিম। অ্যান্সার হচ্ছে সবগুলোই। হ্যাঁ, এই যে পরবর্তী তারিখে চেকটা দিয়েছে, সে কি করতে পারে, এই উল্লেখ্য তারিখের পরেও যাইতে পারে, উল্লেখ্য তারিখের পরে ব্যাংক হিসেবে চেক জমা দিয়েও টাকা তুলতে পারে, আবার যে ত্রুটি সংশোধন আছে সেটা করেও হচ্ছে সে টাকা তুলতে পারে। স্যার মানে 1 2 3 প্রত্যেকটাই কারেক্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সবগুলোই। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থা হ্রাস করেছে কোনটাকে, ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থা হ্রাস করেছে হচ্ছে কি কাগজ নির্ভর হিসাব রক্ষণ, মানে সনাতনী ব্যাংকিং এ হচ্ছে কাগজ নির্ভর আমরা হিসাব রাখতাম, সেটাকে তারা কমিয়ে দিয়েছে। কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অনলাইন ব্যাংকিং সুবিধাজনক, এই প্রশ্নটা বোর্ডে কয়েকবার আসছে। ঠিক আছে, কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা, সেটা হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য যেটা অ্যাপ্লিকেবল। ওকে, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকিং সেবা কত ঘন্টা প্রদান করে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 24/7, 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা। ঠিক আছে, কোন দেশ সর্বপ্রথম ইলেকট্রনিক ব্যাংকিং এর সূচনা হয়, ইলেকট্রনিক ব্যাংকিং এর সূচনা করে কোন ব্যাংক, সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা বলি কি ইউএসএ। ঠিক আছে, বা যেটাকে আমরা বলি কি আমেরিকা। আর ব্যাংকের নাম বললে সেখানে আমরা বলতে পারি যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেটা আর কি। হ্যাঁ, এমআইসিআর কোনটির সাথে সম্পৃক্ত, আমরা জানি যে এমআইসিআর হচ্ছে এক ধরনের কিসের প্রকারভেদ, চেকের প্রকারভেদ, রাইট, তার মানে এমআইসিআর হচ্ছে চেকের সাথে সম্পৃক্ত। 65 অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে নিচের কোনটির ব্যবহার হ্রাস করেছে, অনলাইন ব্যাংকিং আসার ফলে আমার কোনটির ব্যবহার হ্রাস হয়েছে, অ্যান্সার করার চেষ্টা করেন তো।
যারা যারা 65 এর অ্যান্সার দিয়েছেন সকলেই এখন পর্যন্ত ভুল উত্তর দিয়েছেন। 65 এর এখনো কারেক্ট অ্যান্সার পেলাম না। 65 এর কারেক্ট অ্যান্সার ইজ ব্যাংক ড্রাফট। আর একটু বলে দেই, ব্যাংক ড্রাফটের আরেকটা নাম হচ্ছে ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্যাংক ড্রাফট। ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যায়, কি কি করা যায়? আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কি কি করতে পারি? ক্রেডিট কার্ডের মধ্যে মূলত হচ্ছে আমরা পণ্য ক্রয় করতে পারি। পিন শব্দের পূর্ণরূপ কি? এটা বলেন দেখি। 67। আচ্ছা, 67-এ অনেকেই ভুল উত্তর দিয়েছেন, লাবিব কারেক্ট অ্যান্সার দিয়েছেন, আর বাকিরা ভুল উত্তর দিয়েছেন। আমি জানি আপনাদের ভুল করার কারণটা, কে বলে নেই। এটা কারেক্ট অ্যান্সার, খেয়াল করেন। পার্সোনাল, এটা কি পার্সোনেল, দুটা কি সেম? আমাদের তারেক স্যারের কাছ থেকে এটা খুব সুন্দরভাবে শিখে নেবেন। হ্যাঁ, পার্সোনাল আর পার্সোনেলের ডিফারেন্সটা কি, ঠিক আছে? যেহেতু আমি ইংলিশ টিচার না, আমার এত কিছু বলা ঠিক হবে না। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে পার্সোনাল। হ্যাঁ, এই সেম ভাবে পিনের পাশাপাশি আরেকটা আসতে পারে, দ্যাট ইজ ওটিপি। এটার সাথে আপনারা পরিচিত, রাইট? ওটিপি, ওটিপির ফুল ফর্ম কি? ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড, ঠিক আছে? ওকে। নিচের কোনটি ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার জন্য অপরিহার্য? অপরিহার্য। স্মার্টফোন, নিরাপত্তা রক্ষী, বৈদেশিক মুদ্রা, এগুলো দরকার বাট অপরিহার্য না। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সফটওয়্যার। ইনফ্যাক্ট সফটওয়্যার না থেকে অপশনে এটাও থাকতে পারে, সেটা কি? ওয়েবসাইট। সফটওয়্যার বা একটা শক্তিশালী ওয়েবসাইট, এটাও থাকতে পারে। গ্রাহকের অর্থ স্থানান্তরের জন্য বাংলাদেশে কোনটি ব্যবহার করা হয়? গ্রাহকের অর্থ স্থানান্তরের জন্য বাংলাদেশে কোনটি ব্যবহার করা হয়? প্লিজ 69 অ্যান্সার করেন। আচ্ছা, এটা আমি জানি অনেকেই ভুল উত্তর দিবেন। অলরেডি যারা দিচ্ছেন সকলেই ভুল উত্তরই দিচ্ছেন, বাট সাকিব মাহমুদ লাকিলি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছেন। সাকিব মাহমুদ, শুভ সরকার, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। অ্যান্সার হচ্ছে বিইএফটিএন। বিইএফটিএন, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। ওকে। বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক? এটা আমি গত ক্লাসে বলেছিলাম, সেটা কি? ডাচ বাংলা ব্যাংক। যার সার্ভিসের নাম কি? সার্ভিসের নাম হচ্ছে রকেট। যার সার্ভিসের নাম হচ্ছে রকেট। 71 উদ্দীপকটা পড়বেন, অ্যান্সার করার চেষ্টা করবেন।
হ্যাঁ, 71 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অনলাইন ব্যাংকিং। আচ্ছা, 72-এ বলেছে যে জায়গায় বসে ব্যাংকিং এর বিকল্প কথাগুলো ভাবছেন তা থেকে সে কি কি সুবিধা পাবে না। হ্যাঁ, অনলাইন ব্যাংকিং থেকে আমরা কি পাই? হিসাব বিবরণীও জানতে পারি, ফান্ড ট্রান্সফারও করতে পারি, পণ্য ও সেবা ক্রয় করতে পারি। সো আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সবগুলোই। ওকে, বিমায় ঝুঁকি হচ্ছে কি? আমরা জানি বিমা কি করে, বিমা হচ্ছে আমার আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করে, রাইট? সো এটা হবে বিমা হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। বিমা চুক্তি প্রস্তাব কে গ্রহণ করেন? প্রস্তাব যিনি গ্রহণ করেন তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে হচ্ছে বিমা চুক্তি কে প্রস্তাব গ্রহণ করেন। $74 লাবিব বলেছে হচ্ছে বি নাম্বার, শুভ সরকার বলছে ডি নাম্বার, সিয়াম বলছে এ নাম্বার, জান্নাত বলছে বি নাম্বার। আচ্ছা, প্রস্তাব গ্রহণ করার কথা বলা হয়েছে, তাহলে প্রস্তাব দেয় কে? বিমাকারী, রাইট? তাহলে প্রস্তাবটা সে গ্রহণ করে কে? বিমা গ্রহীতা। কারেক্ট আনসার হচ্ছে বিমা গ্রহীতা। কিসের বিনিময়ে ঝুঁকি গ্রহণকারী বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকি গ্রহণ করে? কিসের বিনিময়? প্রিমিয়ামের বিনিময়। ইনফ্যাক্ট অনেক সময় এটাকে বলা হয়ে থাকে কি, প্রিমিয়ামকে কি বলা হয়ে থাকে? ঝুঁকি গ্রহণের পুরস্কার। ঝুঁকি গ্রহণের পুরস্কার এটা বলা হয়ে থাকে। উৎপত্তি অনুসারে কোনটি সঠিক ক্রম? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। উৎপত্তি অনুসারে কোন ক্রমটা হচ্ছে সঠিক? 76। হ্যাঁ, লাবিব প্রথমে কারেক্ট আনসার দিয়েছেন। আরাফাত, এই লাবিব কয়বার দেয়? একবার বলে বি, একবার বলে ডি, কোনটা বিশ্বাস করব? জান্নাত ভুল উত্তর ভাইয়া, আদনান ভুল উত্তর, সিয়াম ভুল উত্তর। দেখুন, নৌ বিমা, দেন হচ্ছে অগ্নি বিমা, এরপরে হচ্ছে জীবন বিমা। ঠিক আছে, এইটা হচ্ছে বিমার মূলত অর্ডার আর কি। ঠিক আছে, প্রথমে চালু হয় হচ্ছে নৌ বিমা, দেন অগ্নি বিমা, দেন জীবন বিমা। কোনটি বিমা চুক্তির বৈশিষ্ট্য নয়? বিমা চুক্তির বৈশিষ্ট্য নয়। প্রিমিয়াম, বৃত্তি, অধিবৃত্তি, এগুলো সবগুলাই বিমার বৈশিষ্ট্য। বাট নিশ্চিত ক্ষতি এটা আসলে বিমার বৈশিষ্ট্য না, এটা হচ্ছে বাজি চুক্তির বৈশিষ্ট্য। বিমা চুক্তির পাশাপাশি আরেকটা আছে বাজি চুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে বাজি চুক্তির বৈশিষ্ট্য, নিশ্চিত ক্ষতি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 78। বিমাকারী বৃহৎ ঝুঁকির অংশবিশেষ যখন অন্য কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কোন বিমা? 78। ঠিক আছে, 78-এ আমরা বলেছিলাম, গত ক্লাসে পুনর্বিমা বুঝিয়েছিলাম আপনাদেরকে, যে আমি যখন একটা কোম্পানিতে বিমা করি, ওই কোম্পানি পুনরায় আরেকটা কোম্পানিতে বিমা করে, রাইট? তাহলে সেটা হচ্ছে পুনর্বিমা বা রি ইন্স্যুরেন্স। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে পুনর্বিমা বা পুনরায় বিমা। বিমার প্রথম ও প্রধান কাজ কি? বিমার প্রথম ও প্রধান কাজ কি? প্রথম ও প্রধান কাজ হচ্ছে সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক নিরাপত্তা বিধান। প্রথম কোন বিমার প্রচলন ঘটে? এটা আমরা আগে একটা এমসিকিউতে করে আসছি, সেটা কি? নৌ বিমা। ঠিক আছে, এবং এটার উৎপত্তি হয় কোথায় জেনে রাখবেন, এটার উৎপত্তি হয় হচ্ছে ইতালিতে। এবং নৌ বিমার জনককে? এডওয়ার্ড লয়েডস। এগুলো অ্যাডমিশন টেস্টে আপনার কাজে লাগবে। হ্যাঁ, নৌ বিমার উৎপত্তি হয় কোথায়? ইতালিতে। নৌ বিমার জনককে? এডওয়ার্ড লয়েডস। বিমা ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কি বলে? ওই যে বলছিলাম
প্রিমিয়াম বা পুরস্কার বলা হয় হচ্ছে প্রিমিয়ামকে। বাংলাদেশে কত সালে বীমা আইন কার্যকর রয়েছে? 2010 সালের। বাংলাদেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থা, খুব ভালোভাবে খেয়াল করবেন, নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি কখন যদি বলে সংস্থা, বা যদি বলে বীমার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, মন্ত্রণালয় মানে বীমা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? আমি গত ক্লাসে বলছিলাম বীমা অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, কিন্তু আগে ছিল বাণিজ্য মন্ত্রণালয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম যে দ্বৈত বীমা, দ্বৈত বীমা, ঠিক আছে। আনুপাতিক অংশগ্রহণের নীতি ফলো করা হয় কোন বীমায়? দ্বৈত বীমা। স্থলাভিষিক্তকরণ নীতি বলতে সম্পূর্ণ ক্ষতিপূরণ সাপেক্ষে নিচের কোনটিকে বোঝায়? কোয়েশ্চেন নাম্বার 85, আপনারা একটু সলভ করার চেষ্টা করেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আদনান খান, তারপর হচ্ছে জান্নাত, তারপর হচ্ছে লাবিব, আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে সম্পত্তির অবশিষ্টাংশ। হ্যাঁ, আমরা বলেছিলাম কি অবশিষ্টাংশ মানে কি? সালভেজ ভ্যালু, অ্যাকাউন্টিং এর ভাষায় আপনারা যেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ, তাহলে এই সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্যের মালিকানা কার হাতে চলে যায়? বীমাকারী প্রতিষ্ঠানের হাতে, ঠিক আছে। মাহাদি হাসান, ওকে ফাইন। 86, স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশে বীমা ব্যবসায় কয়টি সংস্থার অধীনে ছিল? সংস্থা দুইটি হচ্ছে, দুইটি সংস্থা। সংস্থা দুটো আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 এসবিসি, নাম্বার 2 জেবিসি। সংক্ষেপে লিখলাম, এসবিসি মানে হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন, আর জেবিসি মানে হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। সাধারণ বীমা কর্পোরেশন হচ্ছে সম্পত্তি বীমার জন্য, আর জীবন বীমা কর্পোরেশন হচ্ছে জীবন বীমার জন্য। দুইটাই সরকারি প্রতিষ্ঠান, দুইটাই সরকারি প্রতিষ্ঠান। ওকে, 87, আচ্ছা, তাওহিদ ইসলাম বলছে 87B। আচ্ছা, হ্যাঁ, জান্নাত কারেক্ট আনসার দিয়েছেন। এটা হচ্ছে সদিশ্বাসের সম্পর্কের নীতি। হ্যাঁ, ব্যাংকের সাথে বীমার এই যে সততার নীতি, সুনামের নীতি, দক্ষতার নীতি, এগুলো সবগুলোই মিল আছে, বাট পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সদিশ্বাস বা পরম বিশ্বাস, এগুলো হচ্ছে বীমার সাথে বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, সো 87 হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, আদনান খান, তারপর হচ্ছে শাহ শিপন, আরাফাত, মেহেদি হাসান, ফয়সাল, আপনারা সবাই কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, 88, একই উদ্দীপকের প্রশ্ন। দেখুন 88-এ বলেছে যে জীবন ও সম্পত্তির ঝুঁকি হলো এটার উপকরণ। হ্যাঁ, কারণ এটা জীবন বীমার বৈশিষ্ট্য, এটা হচ্ছে সাধারণ বীমার বৈশিষ্ট্য। বীমাযোগ্য স্বার্থ থাকলেই বীমা করা যায়, এটাও সত্য কথা। আর বীমা হলো ঝুঁকির বিপক্ষে অগ্রিম প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে তিনটাই হচ্ছে সত্য কথা। তিনটাই যদি সত্য কথা হয়ে থাকে তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার। 89, জীবন বীমায় মৃত্যুর ঝুঁকি পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? গত ক্লাসে বুঝিয়েছিলাম মৃত্যু ঝুঁকি পরিমাপ করা হচ্ছে মৃত্যুহার পুঞ্জির মাধ্যমে, ঠিক আছে। বলেছিলাম ঢাবিতে এই প্রশ্ন এসেছিল, যেটা ফাউন্ডার কে? এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি।
মৃত্যুহার পুঞ্জির ফাউন্ডার বা জনক হচ্ছে এডমন্ড হ্যালি। ওকে, জীবন বীমার বৈশিষ্ট্য 9 কোনটি? জীবন বীমা আসলে নিশ্চয়তার চুক্তি, জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থ আছে, জীবন বীমা সমর্পণ মূল্য হয়, বাট ক্ষতিপূরণের চুক্তি এটা হচ্ছে সাধারণ বীমার। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। 91, জীবন বীমায় ঝুঁকির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে কোনটির তেমন কোনো ভূমিকা নেই? 91 অ্যান্সার করার চেষ্টা করেন। হ্যাঁ, 91 লাবিব কারেক্ট আনসার দিয়েছেন যে বিমাকৃত অর্থের পরিমাণ। হ্যাঁ, আপনি যে পরিমাণ অর্থ দিবেন সেই অনুযায়ী তো প্রিমিয়াম পাবেন, সো এই জন্য এটা খুব একটা ফ্যাক্টর না, বাট বয়স, পেশা, পারিবারিক ইতিহাস এগুলা জীবন বীমার জন্য খুব বড় একটা ফ্যাক্টর। ওকে, আচ্ছা, পোস্টে কোন ধরনের জীবন বীমা পত্রে প্রিমিয়ামের হার বেশি হয়? সবচেয়ে বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে মেয়াদি বীমায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন দেশে সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান চালু হয়? দেখুন এইটা ইম্পর্টেন্ট, যে কোন দেশে সর্বপ্রথম, এটা হচ্ছে আপনার যুক্তরাজ্য, যেটাকে আমরা বলছি কি ইউকে বা হচ্ছে লন্ডন। ওকে, বা ব্রিটিশ বা ব্রিটেন। নিচের কোন নীতিটি জীবন বীমার বহির্ভূত? কোন নীতিটি জীবন বীমার বহির্ভূত? দেখুন, জীবন বীমায় মনোনয়ন, যেটাকে আমরা বলছি কি নমিনি, এটা আছে। ঠিক আছে, প্রিমিয়াম তো আছেই, সমর্পণ মূল্য আছে, বাট এই যে প্রতিস্থাপনের যে ব্যাপারটা, রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু নাই। ঠিক আছে, তারা কিন্তু জীবনের বিনিময়ে কি আরেকটা জীবন ফিরিয়ে দিতে পারে? পারে না, এই জন্য বলা হচ্ছে বহির্ভূত হচ্ছে প্রতিস্থাপন। 95, বাংলাদেশে পরিচালিত সরকারি জীবন বীমা প্রতিষ্ঠান কয়টি? একটি, সেটার নামই হচ্ছে কি জীবন বীমা কর্পোরেশন। এই একটাই প্রতিষ্ঠান, এটা হচ্ছে সরকারি। ঠিক আছে, 96, কোন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা প্রযোজ্য? এই প্রশ্নটা ঢাবিতেও আসছে। কোন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা প্রযোজ্য? 96, গ্রুপ বীমা না বলে অনেক জায়গায় বলা থাকে হচ্ছে গোষ্ঠী বীমা। গ্রুপ বীমা না বলে অনেক জায়গায় বলা থাকে হচ্ছে গোষ্ঠী বীমা। ঠিক আছে, সো 96 এর কারেক্ট অ্যান্সার জান্নাত ভুল দিয়েছেন, তাওহিদ তো ভুল দিয়েছেন। আসলে 96 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে জীবন বীমা। জীবন বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সর্বপ্রথম কোন কাজটি করতে হয়? এটা একদমই ইজি, সর্বপ্রথম কাজ হচ্ছে কি প্রস্তাব প্রদান, আর সর্বশেষ কাজ হচ্ছে কি আপনার ক্ষতিপূরণ তো বলা যাবে না, যেহেতু জীবন বীমা, ওই এটা কি বলে পলিসির টাকাটা ফিরিয়ে দেওয়া আর কি। ঠিক আছে, এটা 97। 98 সলভ করার চেষ্টা করেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনফ্যাক্ট এইটাও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। যে বিমাপত্রে মেয়াদ উত্তীর্ণ হলে বিমা দাবি পরিশোধ করা হয়, কিন্তু এর মধ্যে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায় তাহলে অর্থ পরিশোধ করা হয় না, এটাকে কোন ধরনের বিমাপত্র বলে? 98। থ্যাংক ইউ জান্নাত, প্রথমেই কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। এটা হবে বিশুদ্ধ, এটা হবে হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, বিশুদ্ধতে যেটা হয় প্রিমিয়ামের পরিমাণ অনেক কম হয়, কিন্তু নির্দিষ্ট মেয়াদের আগে মারা গেলে তারা হচ্ছে কোনো প্রকার ক্ষতিপূরণ প্রদান করে না। 99, উদ্দীপকটা পড়ে ফেলেন।
আচ্ছা, তাওহিদ কারেক্ট আনসার দিয়েছেন 99 এর কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, দেখুন কি বলছে যে সকল ঝুঁকি অন্তর্ভুক্ত পারবে কি কি? হ্যাঁ, মৃত্যুর ঝুঁকি নেওয়া যায় মাতৃত্বের জন্য, মাতৃত্বকালীন সময়ের জন্য হচ্ছে বিমা করা যায়, বাট বেকারত্বের যে ব্যাপারটা আছে এইটা আসলে ইনক্লুড করা যায় না। সো কারেক্ট আনসার হচ্ছে মৃত্যু এবং মাতৃত্ব, এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট আনসার। লাস্ট ওয়ান। হান্ড্রেড, দেখি 100 এর অ্যান্সার সর্বপ্রথম কে দিতে পারে? হু উইল বি দ্য ফার্স্ট সেঞ্চুরিয়ান? আজকের ক্লাসের প্রথম সেঞ্চুরিয়ান কে দেখতে চাই? আজকের ক্লাসের প্রথম সেঞ্চুরিয়ান, আজকের ক্লাসের প্রথম সেঞ্চুরিয়ান এখনো আসেনি। আজকের ক্লাসের প্রথম সেঞ্চুরিয়ান এমডি শাহরিয়ার লাবিব। শাহরিয়ার লাবিবের জন্য জোরে একটা করতালি। শাহরিয়ার লাবিব আজকের ক্লাসের প্রথম সেঞ্চুরিয়ান। আদনান খান আজকের ক্লাসের দ্বিতীয় সেঞ্চুরিয়ান এবং জান্নাত আজকের ক্লাসের তৃতীয় সেঞ্চুরিয়ান। ঠিক আছে, সো লাবিব, আদনান আর জান্নাত, আপনাদের তিনজনকেই কংগ্রেচুলেশনস। আপনারা আজকের ক্লাসে তিনজন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেঞ্চুরিয়ান। কারেক্ট অ্যান্সার হচ্ছে বন্ধুর জীবনে আসলে বীমাযোগ্য বল কোনো স্বার্থ থাকে না। এখন কথা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ থাকে কাদের উপর, এটা একটু দেখে নেন। প্রথম প্রায়োরিটি হচ্ছে স্বামী স্ত্রী, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি মা বাবা। থার্ড প্রায়োরিটি ভাই বোন। এরপর কিছু আত্মীয় স্বজনের লিস্ট আসতে পারে। সো এদের সাথে হচ্ছে বীমাযোগ্য স্বার্থগুলা বেশি অ্যাপ্লিকেবল। ওকে, সো এই ছিল আপনাদের সাথে আমার অফিসিয়ালি ফিনান্স ব্যাংকিং ও বিভার টপ 100 এমসিকিউ ক্লাস। আপনাদের সাথে আমার 4টা ক্লাসে দেখা হয়েছে। আমার কোনো আচার আচরণ কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা হার্ট হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে এটার জন্য ক্ষমা প্রার্থী। আর আজকের ক্লাস করে যদি আপনারা বেনিফিটেড হয়ে থাকেন, আপনারা দয়া করে ক্লাসটা শেয়ার দিবেন। আচ্ছা, শুভ সরকার হচ্ছে ভাইয়া প্রথম পত্র কোনো রকমে পাস করেছি, ফিনান্স আমার অপশনাল, এতে কি রেজাল্টের প্রভাব পড়তে পারে? চেষ্টা করবেন ভালো করার জন্য, ঠিক আছে? নফল ইবাদত করলে তো আর সমস্যা নেই। আচ্ছা, তাওহিদ সেকেন্ড হয়েছেন না? আচ্ছা, যাই হোক, তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা, অনেক অনেক দোয়া। সো হচ্ছে আপনারা যদি কোনো লাবিব বলছে স্যার আপনি অনেক ভালো ক্লাস করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ঠিক আছে, আপনারাও আমাদের ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান, এটা আপনাদের জন্য আমাদের অনেক চেষ্টা থাকবে। আপনারা আমাদের মিশন এফবিএস যে কোর্সটা আছে এইটাতে দ্রুত এনরোল হয়ে যান। ঠিক আছে, ইনশাআল্লাহ 1 আগস্ট থেকে আপনাদের অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু হবে। আপনাদের স্বপ্ন জয়ের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। মাহাদি হাসান আপনার জন্য অনেক দোয়া, আদনান খান আপনার জন্য অনেক দোয়া। সো আপনাদের ফিনান্স দ্বিতীয় পত্রের সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশে আপনারা সর্বোচ্চ ভালো করেন, এই শুভকামনা রইল। আপনাদের সাথে সুস্থ থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদনান খান অ্যাডমিশনে কি থাকবেন আপনি? এটা বন্দি পাঠশালার অফিস ইনফর্ম করতে পারবে। ঠিক আছে, ওকে ফাইন। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। টেক কেয়ার। ওকে।